ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। सर्वेभ्यो नमो नमः। আজকে সংস্কৃত দিবসে প্রত্যেককে সংস্কৃত দিবসের শুভেচ্ছা। আমরা জানি সংস্কৃত দিবস মানেই রাখি বন্ধন উৎসব, বাংলার প্রিয় উৎসব, বাঙালির প্রিয় উৎসব, একে অপরকে আপন করে নেওয়ার, বন্ধনে আবদ্ধ করে রাখার উৎসব রাখি বন্ধন। তো আজকে সংস্কৃত ছাত্রছাত্রীদের কাছে দিনটা খুব গর্বের, কারণ আজকে সংস্কৃত দিবস। বাংলা তথা ভারতবর্ষের সংস্কৃত এবং সংস্কৃতির মেলবন্ধনে আর এক নতুন বন্ধন, তাকে ধরে রাখা, তাকে এগিয়ে নিয়ে চলার লক্ষ্যেই আমাদের সংস্কৃতের ছাত্রছাত্রীরা। আজকের এই দিনটা থেকেই বিদ্যারম্ভ হয়। আমরা ক্লাসের প্রথমেই সেটা স্যারের কাছ থেকে শুনলাম। তো ঠিক সে কারণে আমি জানি আজ রাখি পূর্ণিমা, অনেকে ক্লাস করবে না, কিন্তু তবুও আমরা সংস্কৃত আমরা এই প্রথম বেলুড়ের বুকে সংস্কৃত বিষয় নেট পড়াতে শুরু করি, সংস্কৃত এবং সংস্কৃতিকে এগিয়ে রাখার লক্ষ্যে। আমরা সংস্কৃত দিবসে কোনো সংস্কৃতের ক্লাস রাখবো না ছাত্রছাত্রীদের জন্য, সেটা কি হতে পারে? কখনোই না। ঠিক সে কারণেই আজকে আমাদের আলোচ্য বিষয় বৈদিক সাহিত্য। এই ক্লাসটি নেট সেটের পাশাপাশি এসএসসি এসএলএসসি ছাত্রছাত্রীদের জন্য খুব খুব উপযোগী হবে। তো আমি আর বেশি দেরি করব না, স্যারকে অনুরোধ করব আজকের এই পূর্ণ লগ্নে ক্লাস শুরু করার জন্য। অসংখ্য ধন্যবাদ। সংস্কৃত দিবসের এবং রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানায় সকল ছাত্রছাত্রীকে। দিন শুভ হোক, বিদ্যারম্ভ শুভ হোক, অয়ম আরম্ভ শুভায়ু ভবতু। চলো আমরা আজকের ক্লাস শুরু করছি। আমরা সবাই জানি যে বেদ আমাদের এসএলএসটি, নেট সেট এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও এমনকি যে কোনো এন্ট্রান্সের জন্য ইম্পর্টেন্ট একটা জায়গা। বেদ সম্বন্ধে প্রাথমিক ধারণা থাকাটা বাঞ্ছনীয় বলে মনে করা হয় সংস্কৃতের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, কিন্তু প্রাথমিক ধারণা দিয়ে পরীক্ষায় পাশ করা মুশকিল। তার সঙ্গে আমাদের একটু স্মার্ট অ্যানালাইসিস এবং স্মার্ট নলেজ করতে হবে। অর্থাৎ আমরা খুব বারবার বলি, আমি নিজেও যখন বিএসএসআই এর ছাত্র ছিলাম তখন স্যারদের মুখে শুনেছি, আজকে আমিও আমার ছাত্রদের সবাইকেই বলবো যে হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্কই হচ্ছে একমাত্র চাবিকাঠি সাফল্যে। তাই সবাই গোটাটা থরলি পড়ে গেলে শেষ পর্যন্ত কার্যসিদ্ধি হওয়ার গ্যারান্টি নাও থাকতে পারে, কিন্তু ঠিক পদ্ধতিতে পড়ে গেলে, অল্প পড়ে গেলেও হয়তো কার্যসিদ্ধি করতে পারে। এইটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। নিয়মানুবর্তিতার প্রচন্ড প্রয়োজন জীবনে। আজকে সেই নিয়মানুবর্তিতার একটা দিন। আজ থেকে বিদ্যারম্ভ শুরু। আমি ক্লাসের শুরুতে একটু আগে বলেছি, সবাই শুনেই নিয়েছেন, তাই আমি এই বিষয়ে আর এক লাইনও না বলে সোজাসুজি বিষয়ে প্রবেশ করছি। বলা হচ্ছে যে আমরা এই বেদ যে শব্দটা বলছি, এই বেদ শব্দটা সংস্কৃতের তো আমাদের একটা পরম্পরা যে আমরা চেষ্টা করি সব সময় সংস্কৃতের ক্ষেত্রে কোনো শব্দের তার উৎপত্তি নির্ণয় করতে, তার ধাতু, তার প্রকৃতি, তার প্রত্যয়, তার গঠন প্রণালী এগুলো জানতে। অন্তত ব্যাকরণের সাহায্য ছাড়া এগুলো জানা যায় না, ঠিক আছে? সেই রকমই বেদ শব্দটা বলা হচ্ছে এইভাবে তৈরি হয়েছে, বিদ্যাতে অনেন, এর দ্বারা থাকে। কি থাকে? বা এর দ্বারা প্রাপ্ত হয়। কি প্রাপ্ত হয়? জ্ঞান থাকে বা জ্ঞান প্রাপ্ত হয়। এই যে জ্ঞান, এই জ্ঞান সাধারণ জ্ঞান নয়। এই জ্ঞান পরম জ্ঞান, এই জ্ঞান অতীন্দ্রিয় জ্ঞান। এই জ্ঞান ইন্দ্রিয়েরও লভ্য বা গ্রাহ্য নয়। অতীন্দ্রিয় জ্ঞান হচ্ছে বেদের জ্ঞান। অর্থাৎ বেদের যে জ্ঞান, সেই জ্ঞান শুধু পড়ে মুখস্থ করে লাভ করা যায় না। বেদের মাধ্যমে যে জ্ঞান আমাদের দেয়া হয়, সে জ্ঞান হয়তো ইন্দ্রিয়েরও উপরে, ইন্দ্রিয় জ্ঞানেরও উচ্চ, ঠিক আছে? বলা হচ্ছে বিদ্যাতে আনেন, এইভাবে শব্দটা তৈরি হয়েছে। আর যদি ধাতুগত ভাবে দেখি, তাহলে বিদ ধাতুর সাথে ঘই প্রত্যয় যোগ করে বেদ শব্দটা উৎপত্তি হচ্ছে, যার অর্থ পরম জ্ঞান। সায়নাচার্য বেদের সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার। আমরা সবাই নিশ্চয়ই নাম শুনেছি সায়নাচার্যের। সেই সায়নাচার্য বেদ শব্দের যে নির্বচন করেছেন। নির্বচন কি? নির্বচন মানে কোনো শব্দকে ভেঙে পার্টে পার্টে
তার গঠন, উৎপত্তি, কি বলবো, প্রকৃতি, প্রত্যয়, এইগুলো অনুযায়ী তাকে ভেঙে ভেঙে দেখানো বা জানানো। সেই অনুযায়ী তিনি বলেছেন, অলৌকিকম পুরুষার্থ উপায়ম বেত্তি অনেন ইতি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে অলৌকিক রূপ, মানে অলৌকিক মানে যা লৌকিক নয়, অর্থাৎ মানুষ যা করতে পারে না। পুরুষার্থ উপায়ম, এখানে পুরুষার্থ মানে পরম পুরুষার্থ, অর্থাৎ চারটে পুরুষার্থ আমরা জানি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। একই সাথে বেদ চারটি পুরুষার্থের জ্ঞানও দেয়, আবার এক্ষেত্রে মোক্ষের জ্ঞানও বেদ দিয়ে থাকে। এই পুরুষার্থের উপায় স্বরূপ যে অলৌকিক জ্ঞান যার দ্বারা জানা যায়, সেই গ্রন্থের নাম, সেই জ্ঞানের নামই হচ্ছে বেদ। বেদটি মানে জানা, অনেন মানে এর দ্বারা, এর দ্বারা অলৌকিক ভাবে পুরুষার্থের উপায় জানা যায় বা পুরুষার্থকে পাওয়া যায়, তাই একে বলা হয় বেদ। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি যে ধাতু আর প্রত্যয় যোগে সবসময় একটা পদ উৎপন্ন হয়, সুপ্তিমন্তম পদম, আমরা সূত্রও জানি নিশ্চয়ই সবাই। এই যে ধাতু বলছি, তা আমাদের মজার সব ব্যাপারটা হলো সংস্কৃতে না একটাই পদ একাধিক অর্থে বিভিন্ন গণে, একটাই ধাতুকে বিভিন্ন গণে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা সবাই নিশ্চয়ই জানি যে ধাতুরূপ, যে আমরা যে গঠন পড়েছি, ভূ ধাতু, এর ধাতু, নেটের সিলেবাসে আছে। এছাড়াও রুদ ধাতু, ক্রুদ ধাতু, বিভিন্ন ধাতু আমরা পড়েছি। মজার বিষয় হলো এরকম কিন্তু নয় যে একটা ধাতু একটা গণেই পাঠ হবে। গণ মানে কি? গণ মানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরিতে ধাতুকে ভেঙে দেওয়া হয়েছে। মানে আমরা যেমন এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডি সেকশন করে বলি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বলি। যদি এগুলো ডিক্রিজ হয়, মান মান নিচু মানের বোঝায়। কিন্তু ধরে নিন যদি সবগুলোই, যেমন ইংলিশ মিডিয়াম স্কুলে সাধারণত কি বলে, এ সেকশন বি সেকশন না বলে গ্রিন ক্লাস, ব্লু ক্লাস, ব্লু সেকশন, গ্রিন সেকশন, ইয়েলো সেকশন। তার মানে এবিসি আর হচ্ছে না, কোয়ালিটি থাকছে না, সবাই সমান। সেই রকম এক একটা ধাতুকে এক একটা সেকশনে ভেঙে দেওয়া হয়েছিল। যেমন অদ, এরকম একটা সেকশন, এই সেকশন গুলোকে ডাকা হয় গণে। ঠিক আছে? সেরকম অদাদিগণ, রুধাদিগণ, দ্বিবাদিগণ, ক্র্যাদিগণ, আরো অনেক 10টা টোটাল গণ আছে। তার মধ্যে এই একটাই বিদ ধাতু চারটে গণেই পঠিত হয়েছে, মানে চারটে সেকশনেই হয়তো রোল নাম্বার 2 আছে, যেমন প্রতিটা সেকশনে থাকতো আমাদের। ঠিক আছে? তো অদাদি গণে যখন বিদ্ধাতু ব্যবহার করা হচ্ছে, তখন আমরা যে বেদ শব্দটা ব্যবহার করি বেদ অর্থে, সেই পরম জ্ঞান অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ জ্ঞান অর্থে অদাদি গণে ব্যবহৃত হয়েছে। যদি আমাদের নেট সেট যেখানেই হোক কোয়েশ্চেন আসে বা এসএলএসটিতেও, যে এই যে আমাদের বিদ ধাতুটা, জ্ঞানার্থক যে বিদ ধাতুটা বা বিদ ধাতুটা যে আমরা বেদ পাচ্ছি বিদ ধাতু থেকে, সেই বিদ ধাতুটা কোন গণে ব্যবহৃত হয়েছে বা জ্ঞানার্থক বিদ ধাতু কোন গণে পঠিত হয়েছে। অ্যান্সার অপশন থাকবে অদ, রুদ, দ্বীপ, ক্র্যাদ। অ্যান্সার কি হবে? অদ। অদ গণে বা অদাদি গণে পঠিত হয়েছে। ঠিক আছে? আবার রুধাদিগণেও বিদ ধাতু প্রয়োগ হয়েছে, কিন্তু তার অর্থ আর জ্ঞান না, তখন বিচরণ অর্থে। আবার দিবাদিগণ বলে দ্বীপগণ আছে, সেখানেও বিদ ধাতুই প্রয়োগ হয়েছে, বিদ ধাতু রয়েছে, কিন্তু সেখানে বিদ ধাতুর অর্থ হচ্ছে সত্তা। ঠিক আছে? এক্সিস্টেন্স। ঠিক আছে? আবার ক্র্যাদিগণেও বিদ ধাতু পঠিত হয়েছে, কিন্তু সেখানে বিদ ধাতুর অর্থ হচ্ছে লাভ। ঠিক আছে? আমাদের অভীষ্ট অর্থ হচ্ছে জ্ঞান বা পরম জ্ঞান, সেটা একমাত্র অদাদিগণেই পঠিত হয়েছে। ঠিক আছে? এইবার হচ্ছে বেদের সংজ্ঞা। আমরা বলেছি সংজ্ঞা ছাড়া কিছু হয় না। দেখুন, আজকের দিনেও বিজ্ঞান পড়তে গেলে মাস্ট যেটা জানতে হয় সেটা হচ্ছে ডেফিনেশন। আপনি 3 ইডিয়টস দেখুন, ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম যখন ল্যাঞ্চো 3 ইডিয়টস এ ঢুকেছে, বাকি সবাই ক্লাসে বসে আছে, প্রফেসর প্রথম কি কোয়েশ্চেন করছে? হোয়াট ইজ মেশিন, ডেফিনেশন বাতাও মেশিন কা। তাই তো, এরকম ব্যাপারটা ছিল তো। আমরা নিশ্চয়ই সবাই সিনেমাটা দেখেছি, খুব ভালো একটা সিনেমা। ঠিক আছে? তো কি বলছে প্রথমেই দেখুন, জিজ্ঞেস করছে মেশিনের সংজ্ঞা কি। এবং র্যাঞ্চো যেটা বললো সেটা নেওয়া হলো না, নেওয়া হলো কি ওই কি বলে আরেকজন চতুরের বড় একটা বানানো সংজ্ঞা ট্র্যাডিশনাল, সেটা নেওয়া হলো। তো এই ট্র্যাডিশনটা কোথায় ছিল, কোথা থেকে ফলো হয়েছে সায়েন্সে? আমাদের এই বেদ থেকে বা সংস্কৃত থেকে। আমরা সংস্কৃতের লোকেরা চিরকাল বলে এসছি সংজ্ঞা ছাড়া কোনো কিছু গঠিত হতে পারে না, সবকিছুর একটা সংজ্ঞা আছে। তাই বেদেরও একাধিক সংজ্ঞা আছে।
আর আমাদের সিলেবাসেও পঠিত মানে পড়তে হয় সবাইকে বিভিন্ন রকম নেট সেট অন্যান্য এন্ট্রান্স পরীক্ষাতেও বেদের সংজ্ঞা কিন্তু একটা কমন জিনিস জানতেই হয়। প্রথমত ঋষি যাজ্ঞবল্কের একটা বিখ্যাত সংজ্ঞা রয়েছে যেটা বেশ বেদের কনসেপ্টের সঙ্গে মেলে বলে এটা প্রথমে আমরা দিয়েছি, আমরা জানি কি প্রত্যক্ষেণাণু মিথ্যা বা যস্তুপায়না বিদ্যতে এনাং বিদন্তি বেদেনো তস্মাৎ বেদেশ্য বেদতা। বলছে প্রত্যক্ষ এবং অনুমানের এই সব উপায়ের দ্বারা যাকে জানা যায় না, ঠিক আছে, এইগুলো প্রত্যক্ষের দ্বারা অনুমানের দ্বারা যাকে জানা যায় না, মানে এই সব প্রমাণের দ্বারা যাকে পাওয়া যায় না, যে জ্ঞান পাওয়া যায় না, এইটাই বেদের বেদত্ব। অর্থাৎ বেদকে ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের দ্বারা, প্রত্যক্ষ লব্ধ জ্ঞানের দ্বারা, অনুমান লব্ধ জ্ঞানের দ্বারা পাওয়া যায় না, এইটাই হচ্ছে বেদের বেদত্ব। এইভাবেই বেদ বেদ হয়ে উঠেছে, ঠিক আছে, এরকম বলা হচ্ছে। এটা খুবই সুন্দর সংজ্ঞা। এরপরে মনু বলেছেন বেদ অখিল ধর্ম মূলম। অনেকে এটার মানে করতে গিয়ে বলেন বেদ সর্বধর্মের মূল। বারবার বলছি এটা ভুল করেন, এটার আসল অন্যয় এটা হচ্ছে অখিল বেদ ধর্ম মূলম। তার মানে সমগ্র বেদ, বৈদিক সাহিত্য মানে ঋক থেকে অথর্ব পর্যন্ত যা আছে, মন্ত্র থেকে উপনিষদ পর্যন্ত যা আছে, বেদাঙ্গ পর্যন্ত যা আছে, সবই সবই ধর্মের মূল। ধর্ম মানে রিলিজিয়ান নয়, সবাইকে বলে দিলাম ক্লাসে। ধর্ম মানে যে যুগে বেদ ধর্ম শব্দটাকে ব্যবহার করেছে, আজকের যুগে হিন্দু মুসলিম খ্রিস্টান এরা নয়, রিলিজিয়ান নয়। ধর্ম মানে মানুষের অবশ্য পালনীয় জীবন যাপনের জন্য কর্তব্য সমূহ, সদ্গুণ সমূহ। ধর্ম মানে সবকিছু সেই যুগে। তাহলে আসলে জীবনে বাঁচার জন্য যা যা লাগে সবই মূল, সেই সবকিছু নিয়েই আলোচনা আছে বেদে। অখিল বেদ ধর্ম মূলম। তারপরে কি মন্ত্র ব্রাহ্মণাত্মক শব্দ রাশির বেদ। আবার আর একটা বেদের সংজ্ঞা দিচ্ছেন, এটা ক্যাটেগরিক্যাল সংজ্ঞা, মানে এটা কি বলবো সাহিত্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে সংজ্ঞা। তিনি বলতে চাইছেন যে মন্ত্র এবং ব্রাহ্মণ যুক্ত যে শব্দ রাশি, এই শব্দ রাশিকেই বলা হয় বেদ। তার মানে বেদ মানে মন্ত্র এবং ব্রাহ্মণাত্মক যে সাহিত্য, সেটাকেই বলা হয় বেদ। আপনাদের কোশ্চেন হতে পারে তাহলে স্যার আরণ্যক উপনিষদ কি বেদ নয়? অবশ্যই বেদ। উনি বলতে চাইছেন ব্রাহ্মণের মধ্যেই আরণ্যক উপনিষদ ঢুকে আছে, আলাদা করে তাই বলেন, ঠিক আছে। আচার্য গৌতম অর্থাৎ ধর্মশাস্ত্রকার গৌতম, সূত্রকার গৌতম আসলে, তিনি বললেন বেদ ধর্ম মূলম। তিনি বলছেন বেদ ধর্মের মূল স্বরূপ। আবার বলছি ধর্ম মানে রিলিজিয়ান নয়, ঠিক আছে। এরপরে সায়নাচার্য বেদের শ্রেষ্ঠ ভাষ্যকার, তিনি আর একটা সুন্দর বেদের সংজ্ঞা দিয়েছেন, বেশ সুন্দর। বলা হচ্ছে ইষ্ট প্রাপ্ত্য অনিষ্ট পরিহার, মানে ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারায় ইয়ঃ অলৌকিকম উপায়ম বেদয়তি স বেদ। ইষ্টকে প্রাপ্ত ঘটিয়ে অনিষ্টের পরিহার ঘটায় যে অলৌকিক উপায়, বা যার দ্বারা এই অলৌকিক উপায়কে পাওয়া যায়, বা এই অলৌকিক উপায়কে যে জানায়, ইষ্টের প্রাপ্তি অনিষ্টের পরিহার ঘটিয়ে এই অলৌকিক উপায়কে যে জানায়, বেদায়াতি মানে জানায়, সবেদ, যে এরকম জিনিসটা জানায়, সেই হচ্ছে বেদ। দেখুন বারবার অলৌকিক কথাটা দিচ্ছে, কেন দিচ্ছে এবার আপনাদের বলি। অলৌকিক দিচ্ছে এই কারণেই, বেদকে তারা লৌকিক বলবে না। লৌকিক মানে কি, যার সৃষ্টি আছে, আর যার সৃষ্টি আছে জানবেন তার ধ্বংস আছে। বেদ হচ্ছে অলৌকিক, তার মানে বেদ কেউ লেখেননি, বেদ কেউ আবিষ্কার করেননি, বেদ কেউ নিজে থেকে মানুষ তৈরি করেনি। বেদ স্বতঃস্ফূর্ত ভাবে যুগে যুগে প্রকাশিত হয়ে এসছে। বেদ তাই ধ্বংস হতে পারে না, ঋষিদের মননে উদ্ভাসিত হয়েছে। মানে এই যে ঋষিদের দ্বারা মন্ত্রগুলো দেখছেন, কোথাও বলা আছে মন্ত্রগুলো রচিত হয়েছে, দেখবেন ভালো করে, সবাই বলা হয়েছে ঋষিরা মন্ত্রের দ্রষ্টা। দ্রষ্টা মানে কি, মন্ত্রগুলোকে দেখেছিল। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আম ফল গাছে হয়ে আছে, আপনি দেখলেন, তার মানে কি আম ফলগুলো আপনি বানিয়েছেন না, আপনি আম ফলগুলোকে দেখলেন। সেরকমই মন্ত্রগুলোকে এই ঋষিরা প্রথম দেখেছিল, কিন্তু মন্ত্রগুলো আগে থেকে এক্সিস্ট করতো। কে তৈরি করেছে, ধরে নিন পরমাত্মা তৈরি করেছেন, ব্রহ্ম তৈরি করেছেন, ঠিক আছে, তার সৃষ্টি নেই তাই ধ্বংস নেই। ওই জন্য বেদ অলৌকিক। বেদকে লৌকিক বলে দিলেই না মানুষ মানবে না, কেননা লৌকিক মানেই তো তার সৃষ্টি ধ্বংস আছে, মানে মানুষের মতোই সে মরণশীল। বেদের সৃষ্টি ধ্বংস নেই, বেদ বাক্য হচ্ছে শ্রেষ্ঠ বাক্য, তাই তাকে অলৌকিক বলা হচ্ছে। আর একটা অলৌকিকেরই আর একটা সমার্থক শব্দ হচ্ছে
অপৌরুষেয় বাক্যম। অপৌরুষেয়, পুরুষ মানে হচ্ছে মানুষ, পুরুষ মানে কিন্তু ছেলে না, মেল না, ফিমেল মেল না, পুরুষ মানে হচ্ছে হিউম্যান বিইং। ঠিক আছে, তাহলে অপৌরুষেয় বাক্যম মানে হচ্ছে যে বাক্য পুরুষ দ্বারা, মানুষ দ্বারা সৃষ্ট নয়, সেটাই হচ্ছে বেদ। ঠিক আছে, তাহলে বেদের অপৌরুষেয় মানেই মানুষ দ্বারা সৃষ্ট নয়, মানেই দেবতা দ্বারাও সৃষ্ট নয়, এটাও বুঝতে হবে। এখানে দেবতা দ্বারা সৃষ্ট হলেও সৃষ্টি ধ্বংস হতে পারে, সেটা পরম আত্মা বা কি বলবো ব্রহ্মের দ্বারা সৃষ্ট বা ব্রহ্ম থেকে নির্গত, তাই তার সৃষ্টি ধ্বংস হতে পারে না, সেটা অলৌকিক হবে, অপৌরুষেয় হবে। ঠিক আছে, আর এক এরকম বলা হচ্ছে, আর একবার বলা, উনি বলেছেন, আরো বলেছেন, মন্ত্র ব্রহ্মণাত্মকর শব্দ রাশি বেদ। এটা অলরেডি একবার মনুতে পেয়েছেন। তিনিও বলছেন যে মন্ত্র এবং ব্রাহ্মণাত্মক যে শব্দ রাশি, যে সাহিত্য সম্ভার, সেগুলোই বেদ। এই কটা সংজ্ঞা সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। ক্রম মনে রাখার এখানে খুব একটা প্রয়োজন নেই, কার কোনটা মত এটা মনে রাখবেন। আরো আছে, আপস্তম্ভ বলেছেন মন্ত্র ব্রাহ্মণায়র বেদ নামধেয়ম। এটা মন্ত্র পরিভাষা গ্রন্থের প্রথম 1 নম্বর সূত্রতেই উনি বলেছেন যে মন্ত্র ব্রাহ্মণায়র বেদ নামধেয়ম। ঠিক আছে, মন্ত্র এবং ব্রাহ্মণাত্মকর শব্দ রাশি বেদ বলা হয়। ঠিক আছে, কাত্যায়ন কি বলেছেন, একই কথা বলছেন, মন্ত্র এবং ব্রাহ্মণাত্মক শব্দ রাশি বেদ। এখানে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের মধ্যে আরণ্যক ও উপনিষদ প্রবিষ্ট হয়ে আছে, শুধু ব্রাহ্মণ নয়। ভাববীজ প্রতিসাক্ষ্য, একটা প্রাতিসাক্ষ্য গ্রন্থ ঋগ্বেদের, বিদ্যান্তে ধর্মাদায় পুরুষার্থ যে স্তে বেদা, যার মধ্যে ধর্ম প্রভৃতি পুরুষার্থের জ্ঞান রয়েছে, বিদ্যমান রয়েছে, সেটাই হচ্ছে বেদ। আরো আচার্য উদয়নের একটা বড় সংজ্ঞা দিয়েছেন, অনুপলভ্য মান মূলান্তরত্বে সেতি মহাজনে পরিগৃহীত বাক্যত্যম বেদত্তম। বলছে মহাজনের দ্বারা যা যে পরিগৃহীত বাক্য। মজার ব্যাপারটা এখানে একটা আচার্য উদয়ন বেদের যে সংজ্ঞাটা দিয়েছেন, সেটা খুব ইন্টারেস্টিং একটা সংখ্যা, ওই জন্য আমি এটা দিয়েছি আপনাদের জানার জন্য। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে অনেক জায়গাতে আপনারা দেখবেন, সাউথ ইন্ডিয়ায়, আমাদের বেঙ্গলে, কর্ণাটকে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রায়, এরকম এরকম অনেক যজ্ঞ বা মন্ত্র পাঠ করা হয় যেগুলোর কোনো উল্লেখ বেদে নেই, বা আচার পালন করা হয় যেগুলোর বেদে ডিরেক্ট কোথাও উল্লেখ নেই। তাহলে সেগুলো তো অবৈদিক হয়ে যাচ্ছে। হিন্দু ধর্মে সাধারণত অবৈদিক কিছু পালন করার নিয়ম নেই, তাহলে কি হবে, সেগুলো কি অবৈদিক বলে আমরা পালন করা বন্ধ করে দেবো? তখন তার উত্তর হচ্ছে অনুপলভ্য মান মূলান্তরত্বে সতি। যদিও এগুলো অনুপলভ্য মান বেদে, কিন্তু মূলের অন্তর আছে, অর্থাৎ এগুলো এক সময় মূল ছিল, কারণ এগুলো এখনো মহাজনদের দ্বারা পরিগৃহীত হয়েছে, পালন করা হচ্ছে। মানে এগুলো হচ্ছে প্রলীন শাখামূল। কোনো এক সময় বেদে এইগুলোর কথা বলা ছিল, কিন্তু পরে বেদের এই শ্লোকগুলো বা পুঁথিগুলো পাওয়া যায়নি, তাই শ্লোক বেদের মধ্যে ইনক্লুড হয়নি। ছিল, তারও আগে প্রাচীন যুগে ছিল, তাই তারা পালন করছিল, কিন্তু কোনো কারণে সেই শাখাটা আমাদের হাতে এসে পৌঁছয়নি। যেমন সবাই জানেন অথর্ববেদ এই 100 বছর আগে মাত্র আবিষ্কার হয়েছে কাশ্মীর থেকে। এতদিন আমরা মানে শৌনকীয় শাখায় ভাবতাম, পৈপল্লাদ কোনো শাখায় ছিল না জানতাম, হঠাৎ করে পৈপল্লাদ শাখা এই বুহলার কাশ্মীরে 1919 সালে আবিষ্কার করেছে। তার মানে কি পিপল্লাদ শাখা ছিল না? এরকম আরো কত শাখা হয়তো আজ থেকে 200 বছর বাদে আবিষ্কার হতে পারে। পৃথিবীর মাটির তলায় কোথাও আছে, কোনো কোনো জায়গায় পুঁতি হয়ে এখনো মানুষ উদ্ধার করতে পারেনি, পড়তে পারেনি, তাই হয়ে আছে আটকে। তখন বোঝা যাবে কিছু কিছু আচার আচরণ যা আজকে পালন করা হচ্ছে, সেই শাখার লোকেরা পালন করত। ওই জন্য বলছে অনুপলভ্য মান হলেও যদি এর মূল অন্তরত্ব থাকে এবং মহাজনদের যারা পরিগৃহীত বাক্য হয়, তাহলে সেগুলোকেও বেদ বলা যাবে। ঠিক আছে, এটা স্পেশাল। এই কটা হচ্ছে বেদের সংজ্ঞা। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেদের রচনাকাল। কে কবে বেদ রচনা করেন? ঠিক আছে, ম্যাক্স মুলার তিনি মোটামুটি 1200 খ্রিস্টপূর্বাব্দে অনুমান প্রমাণের দ্বারা বেদ রচনার কাল বলেন। এগুলো হচ্ছে এক একজন এক একটা প্রমাণের দ্বারা এক একটা স্টাইল দিয়ে বেদের রচনাকাল নির্ধারণ করার চেষ্টা করেছে। ম্যাক্স মুলার একজন জার্মান পণ্ডিত, তিনি বলেছেন বেদ রচিত হতে পারে 1200 খ্রিস্টাব্দে। এখানে একটা মজার কথা বলি, ভারতীয়রা কিন্তু প্রথম দিকে বেদের রচনাকাল নির্ণয়ে উৎসাহী ছিল না, কারণ তারা বেদকে যেহেতু অপৌরুষেয় মনে করত, তাই তারা মনে করতো রচনাকাল নির্ণয় করা হবেটা কি, এটা তো চিরকাল আছে আর থাকবে। তাহলে আপনাদের কোশ্চেন, তো স্যার কি বলছেন, তাহলে তো এই কালগুলো ভুল, তাহলে এই কালগুলো এরা বলছে কেন? এরা যেটা রচনাকাল বলছে সেটা হচ্ছে আসলে ধরুন
সংকলন কাল বা পুঁথিতে রচনা করা কাল, এই কালগুলোকে ধরছে। অনন্তকাল ধরে বেদ আছে এটা বিশ্বাস রয়েছে, কিন্তু এই সময় হয়তো ঋষিদের দ্বারা সংকলিত হয়েছে। ঠিক আছে, এই ব্যাপারটা ক্লিয়ার রাখবেন সব। এরপরে ওয়েবার বলছেন 1520 বা খ্রিস্টপূর্বাব্দ, তিনিও অনুমান প্রমাণের দ্বারা নির্ণয় করেছেন। এখানে সবার কোশ্চেন হতে পারে, স্যার আপনি তো একটা করে সাল বলছেন, কোন কোন গ্রন্থে তো স্যার দেখলাম উপনিষদের আলাদা, আরণ্যকের আলাদা, ব্রাহ্মণের আলাদা, হ্যাঁ এরকম যুগ রয়েছে, মন্ত্রের আলাদা, তাহলে কি হবে, 4টে কাল হবে। তো এর মধ্যে মনে করিয়ে দিই যে সবচেয়ে প্রাচীনতম কালটাকেই নেওয়া হয়েছে, দেখুন 1200 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, 1200 BC। ঠিক আছে, এটা হচ্ছে ঋগ্বেদের রচনাকাল বলেছেন ম্যাক্স মুলার, এবং ঋগ্বেদ প্রাচীনতম সবাই জানি, হ্যাঁ, এবং মন্ত্রে ঋগ্বেদ সংহিতার রচনাকাল। তারপরে 800, তারপরে 600 উনি আরো কমিয়েছেন, কিন্তু সবচেয়ে ওল্ড হচ্ছে ম্যাক্স মুলার 1200 নিয়েছে। ও এবারও সেইভাবে 1500 নিয়েছেন। ইয়াকবি 2500 নিয়েছেন। ঠিক আছে, ইয়াকবি আবার জ্যোতিষ গণনা অনুসারে নিয়েছেন। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক অনেক পরে বলেছেন, মানে ভারতীয় একজন কি বলবো রচনাকালের নির্ণায়ক, তিনি বলছেন 4000 থেকে 6000 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, আচ্ছা, শঙ্কর বালকৃষ্ণ দীক্ষিত বলেছেন 3500 খ্রিস্টপূর্বাব্দ। ইনিও জ্যোতিষ গণনা অনুসারে বলছেন, অর্থাৎ এই জ্যোতিষ গণনাটা কিভাবে কাল নির্ণয় করছেন, ধরুন বেদের কোন সূক্তে একটা নক্ষত্রের অবস্থান বলে দেয়া আছে, যে এই সময় এই নক্ষত্র এইখানে অবস্থিত ছিল, তাহলে যারা জ্যোতিষবিদ্যা জানে তারা ক্যালকুলেশন করে দেখছে আজ থেকে 6000 বছর বা 2500 বছর আগে এই নক্ষত্র এই অবস্থানে ছিল। ঠিক আছে, এইভাবে এরা নির্ণয় করছে। উইন্টার নিউজ বলছেন 4500 থেকে 6000। তিনি আবার তুলনামূলক অধ্যয়নের মাধ্যমে বলছেন, অর্থাৎ বেদের সমসাময়িক কোনো রচনা ছিল কিনা, বা পরে যেগুলো রচিত হয়েছে সেগুলো কত পরে রচিত হতে পারে, তার কত বছর আগে বেদ রচিত হতে পারে, সেইভাবে ভাষার পার্থক্য দেখে তিনি তুলনামূলক অধ্যয়নের মাধ্যমে বলছেন যে বেদের রচনাকাল 4500 থেকে 6000। সবকটা কাল ক্রম অনুযায়ী মনে রাখতে হবে আমাদের, কারণ পরীক্ষায় এগুলো নেট সেট এসএলএসটি সবকিছুতে আসে, সবার জন্যই কম। এবার হচ্ছে বেদের পর্যায়বাচক শব্দ কি কি হতে পারে। শ্রুতি হতে পারে, ছন্দস হতে পারে, দশতই শুধুমাত্র ঋগ্বেদের অপর নাম, এটা একটু মাথায় রাখবেন, এটা আমি দিয়েছি, এটা বোঝানোর জন্য একবারে দিয়েছি। দশতই একমাত্র শুধুমাত্র ঋগ্বেদে 10টা মন্ডল আছে, তাই ঋগ্বেদের অপর নাম দশতই। আচ্ছা, বেদের অপর নাম আগম হতে পারে, আমনায় হতে পারে, সমামনায় হতে পারে, এমনকি বেদের অপর নাম ব্রহ্ম পর্যন্ত হতে পারে। এই যে বলে না যে ব্রহ্মচর্য পালন করছি, ব্রহ্মচর্য পালন কি মানে বেদকে নিয়মিত পালন করছি, বেদ পাঠ করছি। ঠিক আছে, এরকম বলা হয়। ব্রহ্ম হচ্ছে বেদের অপর নাম, প্রয়োজনে হতে পারে। শ্রুতি তো আমরা সবাই জানি যে বেদকে শ্রুতি যে বলা হয়েছে, এটা আপনি মোটামুটি যে কোনো কমন পরবর্তীকালের সাহিত্য গ্রন্থে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ছন্দস যে এই কথাটা, এটা আপনারা পাণিনীয় কি বলে মহাভাষ্যে পাবেন, বেদের অপর নাম ছন্দস। আচ্ছা, এই যে সমাম নাই আগম, এই যে সংজ্ঞাগুলো, এগুলো নিরুক্তে পারবেন বেদের অপর নাম। ত্রয়ী বলা হয়েছে বেদকে কৌটিল্যের অর্থশাস্ত্রে। আমি সোর্স গুলোও দিয়ে দিচ্ছি কোথায় কি বলা হয়েছে, হ্যাঁ এইগুলো বলে দিলাম। কেউ খাতায় নোট করে নিন, আমি রিপিট করব না, কেননা অনেকটা পড়াতে হবে আজকে। চেষ্টা করব আস্তে আস্তে বলার, কিন্তু খাতা পেন থাকলে নোট করে নিন। শ্রুতি বলা হয়েছে পরবর্তীকালীন যে যে কোনো গ্রন্থে বেদকে, মানে বেদের পরবর্তীকালীন যে কোনো রচনাতেই বেদকে শ্রুতি বলে ডাকা হয়েছে। হ্যাঁ, ছন্দস বলা হচ্ছে মহাভাষ্যে, ত্রয়ী বলা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রে, আগম আমনায় সমামনায় বলা হচ্ছে নিরুক্তে। ব্রহ্মর নামটা আমার মনে পড়ছে না, দশতই বেদের মধ্যে নিজেই বেদ, মানে এটা তো শুধু ঋগ্বেদের নাম, তাই বেদের মধ্যেই নিজেকেই বেদকে মানে ঋগ্বেদকে দশতই অনেক সময় বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে বেদের বিভাগ। আচ্ছা, মজার কথা হচ্ছে ধরুন আজকের দিনে আপনার কাছে গোটা গীতাটা আছে, কিন্তু আপনাকে কেউ বলে দেয়নি গীতায় 18টা অধ্যায় আছে, এবং আপনার কাছে যে বইটা আছে সেখানে 18টা অধ্যায় ভাগ করে নেই, টোটাল 700টা শ্লোক একবারে পরপর লেখা আছে। তাহলে আপনি জানবেন যে গীতায় কটা শ্লোক আছে বা অধ্যায় আছে। আপনি জানবেন গীতার কোনো অধ্যায় নেই, কোনো মানে আলাদা বিভাগ নেই, গীতায় টোটাল 700টা শ্লোক আছে, এটাই গীতা। কিন্তু কেউ যদি আপনাকে বলে দেয় না গীতা কিন্তু 18টা অধ্যায় আছে,
সে 18টা অধ্যায়ে 700টা শ্লোক বিভক্ত আছে। সেরকমই বেদ একসময় একত্রিত ভাবেই ছিল, কিন্তু যুগের সাথে সাথে মানুষের মেধা কিছুটা হলেও ক্ষীণ হয়ে যেতে শুরু করে, অন্যান্য কাজে শক্তির ব্যবহার হতে শুরু করে, তখন মানুষ প্রয়োজনে বেদকে পড়তে পারে না গোটাটা। তাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অনেক পরে 3101 খ্রিস্টাব্দ না, ওটা খ্রিস্টপূর্বাব্দ হবে, 3101 এরকম বলা হয় যে 3101 খ্রিস্টপূর্বাব্দে হয়তো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদকে বিভাগ করেছিলেন। ঠিক আছে, কিরম বিভাগ করেছিলেন? বেদকে, টোটাল বেদকে 4টে ভাঙে পাটে অধ্যায়ে বা চ্যাপ্টারে ভেঙে দিয়েছিলেন। তার মধ্যে প্রথম যে ঋগ্বেদ, প্রথম বেদটার নাম দিয়েছিলেন ঋগ্বেদ, সেটা তিনি তার শিষ্য পৈলকে পড়ার জন্য বা তার শিষ্যদের শিক্ষণের জন্য অধিকার দিয়েছিলেন। সামবেদকে দিয়েছিলেন প্রথম জৈমিনীকে। যজুর্বেদ বলে একটা ভাগ করেছিলেন তৃতীয়, তাকে দিয়ে সেই ভাগটা পড়ার দায়িত্ব দিয়েছিলেন বৈশম্পায়ন নামক শিষ্যকে। অথর্ববেদের পড়ার দায়িত্ব ছিল সুমন্তুর। এইভাবে 4জন ঋষিকে, আচার্যকে 4টে বেদ মুখ্য আচার্যকে দিয়ে ভাগ করে পাঠ করার অধিকার দিয়েছে। আচ্ছা, বেদ কেরম ভাঙা হলো কেন, তার কারণ কি? বলছে বেদ টানা একটা পুরোটা পড়া যাচ্ছিল না, আর বেদের যে মন্ত্রগুলো আছে সেগুলোরও একটা গঠনগত বিশেষ বৈচিত্র্য আছে। আমরা দেখুন যারা মোটামুটি গান শুনি, সিনেমা দেখি, আবৃত্তি শুনি, নাটক দেখি, আমরা সবাই জানি যে এইটা ব্যাপার আছে যে কথা বিভিন্ন রকম ভাবে বলা যায়। কেউ সুর দিয়ে গান করে কথা বলতে পারে, কেউ আবৃত্তির মতো কেটে কেটে পদ্যের মতো পাঠ করতে পারে, আবার কেউ টানা ওই উপন্যাস পড়ার মতো, এখন অডিও স্টোরি খুব পপুলার, সানডে সাসপেন্স, মিরের চ্যানেল আছে এইসব, হ্যাঁ, সেখানে গদ্যাত্মক ভাবে পাঠ করা হয়। ঠিক আছে, আবার এগুলোকে 3টে মেলানো হয় নাটকে। নাটকে কখনো গান গাওয়া হচ্ছে, নাটকে কখনো আবৃত্তি পাঠ করা হচ্ছে, আবার নাটকে কখনো টানা গদ্যের মতো বলা হচ্ছে। তাহলে এই রকমই যে মন্ত্রে পাদ ব্যবস্থা আছে, হ্যাঁ, মানে কি বলবো, ঋক মন্ত্র সেটাই বলা হয় যেখানে পাদ ব্যবস্থা মানে পদ্যাত্মক ভাবে ভেঙে ভেঙে পড়ার সিস্টেম আছে। ঠিক আছে, আবার যেখানে গীতের মতো সুর সহযোগে পাঠ করা হয় যে মন্ত্র, সেটাকে বলা হচ্ছে সামমন্ত্র বা সামবেদ। গদ্যাত্মক মন্ত্র হচ্ছে যজুর্বেদ, যেখানে গদ্যের মতো সুর সহযোগেও না, পাদ ভেঙে ভেঙে মানে লাইন ভেঙে ভেঙে পাঠ করারও সিস্টেম নেই, সেটা হচ্ছে যজুর মন্ত্র, গদ্যের মতো পাঠ করতে হয়। আর যেখানে এই 3 ধরনের ব্যবস্থা মিলে আছে সেটা হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদে গদ্যাত্মক মন্ত্র আছে, পদ্যাত্মক মন্ত্র আছে, সুর সহযোগে মন্ত্রও আছে, এটা হচ্ছে অথর্ববেদ। আচ্ছা, বৈদিক সাহিত্যকে তারপরে এরপরে 2টো বিভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে কি বলবো, মূলত বেদাঙ্গ, উপাঙ্গ, উপবেদ এইরকম ভাবে ভাঙা হয়। আবার আর একটা সাহিত্যকে মাথায় রেখে, রচনা স্টাইলকে, বিষয়বস্তুকে মাথায় রেখে মূলত সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই যে বিষয়বস্তুর বিষয়ান্তর নিয়ে 4 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, আচ্ছা, আর একটাও ব্যাপার হচ্ছে এই যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এই যে ভাগ করা হলো, তার আগে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, বেদের মূল পারপাস হচ্ছে যজ্ঞ করা। বেদের যুগে বেদ রচনা হয়েছিল এই কারণেই মনে করা হতো, কারণ বেদের দ্বারা যজ্ঞ করতে হবে, বৈদিক মন্ত্রে যজ্ঞে প্রয়োগ করতে হবে, যজ্ঞ বেদী বানিয়ে যজ্ঞকে সঠিক করে তুলতে হবে, ফল লাভের আশায়, দেবতাদের তুষ্ট করার আশায়। ঠিক আছে, এই হচ্ছে যজ্ঞের পারপাস, এই হচ্ছে বেদেরও পারপাস। তো মাথায় রাখতে হবে বেদের পারপাসই ছিল যজ্ঞ করা। আর যজ্ঞকে অনেকে আবার কি বলেন, কর্ম, ক্রিয়া। ঠিক আছে, তো ওই জন্য বেদকে আর একটা ভাগেও ভাগ করা হতো। কেউ কেউ বলেন বেদ আসলে 2টো ভাগে, 2টো কাণ্ডে বিভক্ত, একটা কর্মকাণ্ড, একটা জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ড কি? বেদের যে অংশে যজ্ঞাদি ক্রিয়া কাণ্ডের বিবরণ আছে, ওই যে ক্রিয়া কর্ম ক্রিয়াকাণ্ডের বিবরণ আছে, সেটাই হচ্ছে কর্মকাণ্ড। কর্মকাণ্ড বলতে মূলত মন্ত্র আর ব্রাহ্মণ অংশকেই বোঝায়। ঠিক আছে, আর জ্ঞানকাণ্ড কি? বেদের যে অংশে জ্ঞানযোগের কথা বলা হয়েছে এবং সেখানে মূলত ওই ব্রহ্ম, প্রতীক উপাসনা, উপাসনা, মূলত যজ্ঞের উপরে কোনো জোরই দেয়া হয়নি, জ্ঞান আহরণ বিষয়ে আলোচনা করা হয়েছে, সেই অংশটাকে বলা হয় হচ্ছে কি, সেই অংশটাকে বলা হচ্ছে জ্ঞান কাণ্ড। এর মধ্যে সাধারণত আরণ্যক ও উপনিষদটি পড়ে থাকে। ঠিক আছে, মানে জ্ঞান কাণ্ড মানে হচ্ছে আরণ্যক, উপনিষদ, কর্মকাণ্ড মানে হচ্ছে মন্ত্র আর ব্রাহ্মণ। আচ্ছা,
এইবার আমরা বিভিন্ন বেদের বিভিন্ন ভাষ্যকার পাওয়া গেছে। 4টে বেদ বললাম, এই 4টে বেদের ওপরে আবার একাধিক ভাষ্যকার এসছেন। ঠিক আছে, ঋগ্বেদের ভাষ্যকার কারা? ঋগ্বেদের ভাষ্যকার হচ্ছেন সায়ন, স্কন্দস্বামী, আনন্দ তীর্থ, ভেঙ্কট মাধব, দয়ানন্দ, সরস্বতী নারায়ণ। এদের মধ্যে সবচেয়ে প্রাচীন বলা হয় স্কন্দস্বামীকে ঋগ্বেদের প্রাচীনতম ভাষ্যকার বা ব্যাখ্যাকার। হ্যাঁ, সামবেদের হয়েছেন। আচ্ছা, একটা কথা কমন বলে দিন, সায়নাচার্য পরবর্তীকালে এসছেন, 1400 শতকের লোক, 1300 শতকের, 13th সেঞ্চুরি। তিনি মোটামুটি 4টে বেদের ওপরেই ভাষ্য রচনা করেন। একমাত্র তিনি যে 4টে বেদের ওপরেই ভাষ্য রচনা করেন, ঋক, সাম, যজু, অথর্ব। এবং যজুর কৃষ্ণ শুক্ল দুটোরই, কেউ অথর্ব বেদের ওপরে ভাষ্য এর আগে রচনা করেনি। ওনার নিজস্ব স্পেশাল ক্রিয়েশন বলা যায় অথর্ব বেদের ভাষ্য। এছাড়াও বাকি 3টে বেদের উপরে উনি ভাষ্য রচনা করেন। সায়ন সব জায়গায় কমন থাকবে ভাষ্যকার, বাকিগুলো চেঞ্জ হবে। সামবেদে আরো সায়ন ছাড়া অনন্তাচার্য, হলায়ুধ, মাধবাচার্য, মহিধর। এখানে মাধবাচার্যের কথা বলি, উনি হচ্ছেন সায়নের জ্যেষ্ঠ ভ্রাতা, মানে দাদা। এবং মজার কথা হচ্ছে সায়ন এই দাদার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, এখনকার ভাষায় অনুপ্রেরিত হয়ে লেখেন এই সায়ন ভাষ্য। এবং দাদার সম্মানার্থে, যেহেতু দাদার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই গ্রন্থটা লেখেন, তাই তার টিকার নাম দেন মাধব ভাষ্য, দাদার নাম যেহেতু মাধব ছিল। শুক্ল যজুর্বেদের টিকাকার হচ্ছেন দয়ানন্দ সরস্বতী, আমাদের বিখ্যাত আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী। এছাড়া উব্বট, মহিধর, হলায়ুধ, এরা সব শুক্ল যজুর্বেদের ভাষ্যকার। এদের মধ্যে উব্বট খুব পপুলার, আপনারা শুনেছেন, এবং প্রাচীনতম বলা হয় তাকে। আচ্ছা, এছাড়াও কৃষ্ণ যজুর্বেদে আরেকজন ভাষ্যকার হচ্ছেন ভবস্বামী। সায়নাচার্যই একমাত্র অথর্ববেদের ভাষ্য রচনা। আচ্ছা, এরপরে বলি, যেমন বেদকে 4টে ভাগে ভাগ করা হয়েছিল পাঠের সুবিধার জন্য, তারপরেও বেদ গোটাটা অর্থ বোঝা যাচ্ছিল না, আরো কয়েক যুগ পরে। তখন বেদকে আরো ভালোভাবে অর্থ বোঝার জন্য, নির্ভুল পাঠ রক্ষা করার জন্য কি করা হলো, আবিষ্কার করা হলো বেদাঙ্গের। বেদাঙ্গ হচ্ছে এমন একটা সাহিত্য যার মাধ্যমে কি করা হবে, বেদের নির্ভুল পাঠ যাতে রক্ষা করা যায় পরবর্তী যুগে, সেই সাহিত্যের উদ্ভব। বেদাঙ্গ হচ্ছে, যেমন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মানুষ তৈরি, সেরকম বেদের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে বেদাঙ্গ। মূল বেদ আলাদা, আর তার অঙ্গগুলো স্বরূপ হচ্ছে বেদাঙ্গ। এই বেদাঙ্গর মানুষের বডির সঙ্গে বেদাঙ্গকে তুলনা করা হয়েছে। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এই 6টিকে একত্রে কি বলা হয়, বেদাঙ্গ। পাণিনীয় শিক্ষা বলে একটা গ্রন্থ আছে, নিশ্চয় আপনারা নাম শুনেছেন। সেখানে বেদরূপ পুরুষের, মানে মানুষের সমগ্র অঙ্গ ধারণকারী তাকে কল্পনা করে, মানে বেদকে একটা মানুষ ভেবে তার প্রত্যেকটা অঙ্গের সঙ্গে তার বেদের একটা বেদাঙ্গের তুলনা করা হয়েছে। যেমন বললে আপনারা বুঝতে পারবেন, ছন্দকে পায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, কল্পকে হাতের সঙ্গে, জ্যোতিষকে চক্ষুর সঙ্গে, নিরুক্তকে কানের সঙ্গে, শিক্ষাকে নাকের সঙ্গে, ব্যাকরণকে মুখের সঙ্গে তুলনা করা হয়েছে। এদের মধ্যে শিক্ষা, কল্প, জ্যোতিষ বেদের যাগযজ্ঞ সম্পাদনে সহায়ক, অর্থাৎ বেদের যে মূল পারপাস যাগযজ্ঞ করা সেই যুগে দাঁড়িয়ে। ঠিক আছে, শিক্ষার দ্বারা কি হয়, কি বলবো প্রত্যেকটা নিয়ে বলবো এরপরে। এবং বাকি যে 3টে, অর্থাৎ ব্যাকরণ, নিরুক্ত এবং ছন্দ, এই 3টে হচ্ছে বেদের অর্থ প্রতিপাদনে বা বেদ পাঠে বেশি সহায়ক। ঠিক আছে, এবার শিক্ষা কি বলছে, যে শাস্ত্র বেদের বর্ণ, স্বর, মাত্রা, বল, সাম, সন্তান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, উচ্চারণ বিধি নিয়ে এবং উচ্চারণের প্রয়োগ বিধি নিয়ে আলোচনা করে, সেই শাস্ত্রকে বলে শিক্ষা। অর্থাৎ বেদের মন্ত্রটা একদম এক্স্যাক্টলি যেমন ভাবে বলা হয়েছে সেইখানেই উচ্চারণ করে সেই মাত্রা দিয়েই পাঠ করতে হয়, তাই সেটাকেই বলা হচ্ছে শিক্ষা গ্রন্থ। ঠিক আছে, বর্ণ সবাই জানি, স্বর কি জানি, উদাত্ত অনুদাত্ত শরীর, উচ্চ নিচ মধ্যম, তারপরে মাত্রা, উচ্চ মাত্রা, নিচ মাত্রা, বল মানে কত জোর প্রয়োগ করতে হবে শ্বাসে, আমরা চিল্লে উঠি তখন বল প্রয়োগ করি, সাম মানে হচ্ছে সমতা বজায় রাখা, এবং সন্তান মানে হচ্ছে সন্ধি। এইগুলো সব জেনে জেনে শিক্ষাকে পাঠ করতে হবে। শিক্ষাতে এই আলোচনায় আছে, মূলত উচ্চারণ বিষয়ে আলোচনা আছে শিক্ষাতে, উচ্চারণ শুদ্ধ রাখার জন্য। কল্পকে কি বলা হচ্ছে, যার দ্বারা বিভিন্ন যজ্ঞের কর্মগুলো কল্পিত এবং সমর্থিত হয় তাকেই কল্প বলে। কল্পের দ্বারা আসলে যজ্ঞ করা হয়। কল্পকে 4টে ভাগে ভাঙা হয়,
শ্রৌতসূত্র, গৃহ্যসূত্র, ধর্মসূত্র, শূল্যসূত্র। প্রথমে উল্টো দিক দিয়ে আসি, শূল্যসূত্রের কাজ কি? শূল্যসূত্রের কাজ হচ্ছে যজ্ঞের বেদী কিভাবে নির্মাণ করতে হবে, তার পরিমাপ কিভাবে নিতে হবে, সেই নিয়ে আলোচনা আছে শূল্যসূত্রে। আর শ্রৌতসূত্রে হচ্ছে কোন যজ্ঞে কি মন্ত্রের প্রয়োগ করতে হবে, কোন যজ্ঞ কিভাবে করা উচিত। হ্যাঁ, এই বাজপেয় যাগ আর দীক্ষণীয়েষ্টি যাগ আর কি বলবো, পৌর্ণমাসী যাগ, এরকম যে প্রত্যেকটা যাগ আছে, অশ্বমেধ যাগ, প্রত্যেকের তো মন্ত্র আলাদা, তা সেইগুলো আলোচনা আছে শ্রৌত সূত্রে। আর গৃহ্য আর ধর্মসূত্রের কাজ হচ্ছে গৃহস্থ আশ্রমে থাকা মানুষের নিত্য পালনীয় কর্তব্য, তাদের আচার আচরণ, জন্ম থেকে মৃত্যু, বিবাহাদি সংস্কার গুলো, শিক্ষা লাভ, বর্ণ আশ্রম ব্যবস্থা, বৃত্তি কি হবে, মানুষের জীবিকা কি হবে, এই সব নিয়ে আলোচনা আছে। ঠিক আছে, গৃহ্য এবং ধর্মসূত্র। ব্যাকরণ কি আপনারা সবাই জানেন। মহাভাষ্যকার পতঞ্জলি 6টি বেদাঙ্গের মধ্যে ব্যাকরণকে প্রধান বলেছেন, কারণ এর মাধ্যমে সন্ধি সমাস প্রকৃতি প্রত্যয় সম্বন্ধে যথাযথ জ্ঞান সম্ভব হয়, আর যথাযথ জ্ঞান সম্ভব হলে বেদ পাঠ এবং অর্থ নির্ণয় নির্ভুল হয়ে ওঠে। ঠিক আছে, আজকে সংস্কৃত দিবস, আমাদের যদি এক ফোঁটাও ব্যাকরণের জ্ঞান না থাকে, তাহলে অহং পুস্তকং পঠামি না বলে আমরা কি বলে ফেলবো, অহং পুস্তকম পঠেত, তাই তো, নয়তো পঠতি বলে ফেলবো। তা আমাদের ব্যাকরণের জ্ঞান আছে বলেই বলছি যে অহম পুস্তকম পঠামি রাম ও পুস্তক পঠতি, তাই তো। আচ্ছা, তারপরে কি নিরুক্ত। নিরুক্ত হচ্ছে শব্দ সমূহ যেখানে নিঃশেষে উক্ত হয়েছে। ব্যাপারটা কি, নিরুক্ততে হচ্ছে বৈদিক পদগুলোর নির্বচন, অর্থাৎ ওই পদ ভেঙে ভেঙে পদ সাধনের মতো করে তার অর্থ নির্ণয় করা হয়েছে এবং ধাতুগত ভাবে তার অর্থকে ভেঙে দেখানো হয়েছে। নিরুক্ত বলেছেন ব্যাকরণের পূর্ণতা নিরুক্ত ছাড়া সম্ভব নয়। নিরুক্ত এক টাইপের রচনা। আমরা এখন যে নিরুক্তটা পড়ি আজকের যুগে, বাজারে যে নিরুক্তটা আমাদের সিলেবাসে আছে বা অন্য জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে যাস্কের লেখা নিরুক্ত। ঠিক আছে, এই যাস্কের লেখা নিরুক্তের আগেও যাস্কাচার্য বলেছেন আরো 13 জন নিরুক্তকার ছিল যাস্কেরও আগে, তাদের কারুর বই আর আমরা পাওয়া যায় না। ঠিক আছে, তার গ্রন্থে 13 জনের নামও উল্লেখ আছে, স্থৌলাস, টিবি, গার্গো, এরকম অপশেলি, বিভিন্ন নাম আছে। হ্যাঁ, এবং তিনি এই এই যে বিভিন্ন আমাদের নিরুক্ত গ্রন্থগুলো, সেগুলো লেখা হয়েছে নিঘণ্টু নামক আরেকটা কি বলবো ডিকশনারি টাইপের গ্রন্থের উপরে বেস করে। নিঘণ্টুতে বৈদিক শব্দগুলো ওই পদানুক্রমে অর্থানুক্রমে সাজানো ছিল, সেখান থেকে শব্দগুলোকে তুলে ব্যাখ্যা করা হয়েছে নিরুক্ত। হ্যাঁ, এই নিরুক্ততে মোট মোট 1172টা শব্দের ব্যাখ্যা আছে এবং তার মধ্যে 585টাই নিঘণ্টু থেকে নেওয়া হয়েছে, আর বাকিটা নিজে নিরুক্তকার যাস্কর সংগ্রহ করেছে বেদ থেকে। এই নিরুক্ত গ্রন্থটা 12টা অধ্যায়ে আর 3টে কাণ্ডতে বিভক্ত। 12টা অধ্যায় 3টে কাণ্ডে বিভক্ত। 3টে কাণ্ড কি কি? একটা হচ্ছে নৈঘণ্টুক কাণ্ড, নৈগম কাণ্ড, দৈবত কাণ্ড। 3টে আপনারা শুনেছেন নিশ্চয়, মাস্টার যারা পড়ে এসছেন, নৈঘণ্টুক কাণ্ড, নৈগম কাণ্ড, দৈবত কাণ্ড। ঠিক আছে, আচ্ছা। দুর্গাচার্য বলে নিরুক্তের একজন বিখ্যাত টিকাকার, তার টিকার নাম দুর্গা বৃত্তি। তিনিও সেই গ্রন্থে 12 জন নিরুক্তকারের নাম বলেছেন। তিনি তার গ্রন্থে 12 জন নিরুক্তকারের নাম বলেছেন। আচ্ছা, যাস্কাচার্য যিনি এই নিরুক্তের রচয়িতা, যিনি লিখেছেন, এই তার আরেকটা নাম হচ্ছে পরস্কর। আর এই যে আমি এতক্ষণ বলছিলাম নিঘণ্টুর ওপরে লেখা হয়েছে নিরুক্ত, এই নিঘণ্টুটা রচনা করেছিলেন প্রজাপতি কাশ্যপ। ঠিক আছে, এরপরে হচ্ছে বেদাঙ্গ, হচ্ছে ছন্দ। ছন্দ কি, যা আমাদের পাপ থেকে ছাদন করে, ঢেকে রাখে, ছন্দ ছাদনাথ এরকম বলা হচ্ছে। ছন্দহীন কখনোই মন্ত্র বেদে প্রযুক্ত হতে পারে না। ছন্দের ওপরে একটা গ্রন্থের নাম হচ্ছে পিঙ্গলের রচিত ছন্দসূত্র। বেদে 4টে অক্ষর থেকে শুরু করে 104 অক্ষর সংখ্যার মন্ত্র রয়েছে, মানে ছন্দ রয়েছে। ঠিক আছে, এত পর্যন্ত সংখ্যার মন্ত্রের ছন্দ আছে, এত অক্ষরের ছন্দ রয়েছে। ঠিক আছে, তবে এর মধ্যে গায়ত্রী থেকে জগতী অর্থাৎ 24 অক্ষর থেকে 48 সংখ্যার মন্ত্রের ছন্দ সবচেয়ে বেশি প্রচলিত। গায়ত্রী ছন্দ বেদে ঋগ্বেদে বেশি দেখা যায়
এরকম জগতি, আহ এরকম অনুষ্টুপ, ত্রিষ্টুপ, এইসব যে ছন্দ আছে সেইগুলো বেশি বেদে দেখা যায়। ঠিক আছে। আর তবে এছাড়াও একাধিক ছন্দ রয়েছে তার আগেও পরেও, কিন্তু পপুলার বেশি এটাই 24 থেকে 48। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে জ্যোতিষ হচ্ছে বৈদিক যজ্ঞকর্মের সঠিক কাল বিধানের জন্য রচিত হয়েছিল জ্যোতিষ শাস্ত্র। এই শাস্ত্রের প্রধান আচার্য হলেন জ্যোতিষ কি আপনাদের আর বলবো না, ভারতীয় মানুষদের আর জ্যোতিষ কি বোঝাতে হবে না, রাস্তায় বেরোলে ডান দিক বাম দিক তাকালেই বুঝতে পারেন জ্যোতিষ কি। সেই জ্যোতিষই বৈদিক জ্যোতিষ, কিন্তু সেই জ্যোতিষের মাধ্যমে ভাগ্য নির্ণয় করা হতো না, বৈদিক যজ্ঞের কাল নির্ণয় করা হতো নক্ষত্রের অবস্থান থেকে। এরকমই একটা বিখ্যাত বৈদিক যজ্ঞের কাল নির্ণয়ের গ্রন্থের নাম হচ্ছে, জ্যোতিষ গ্রন্থের নাম লগদের জ্যোতিষ শাস্ত্র, লগধ মুনি। ঠিক আছে। এরপরে এতক্ষণ বলছিলাম বেদাঙ্গ। বেদাঙ্গের পরে হচ্ছে উপাঙ্গ। বেদাঙ্গ ব্যতীত বেদ অধ্যয়নের উপযোগী সাহিত্যগুলিকেই উপাঙ্গ বলা হয়, অর্থাৎ বেদ ছাড়াও বেদ পাঠে সহায়ক অন্যান্য গ্রন্থগুলোকে বলা হয় উপাঙ্গ। ঠিক আছে, মানে এই বেদাঙ্গ ছাড়াও এরম গ্রন্থগুলোর নাম কি? প্রাতিসাক্ষ্য, বৃহৎ দেবতা এবং অনুক্রমণিকা। প্রাতিসাক্ষ্য, বৃহৎ দেবতা এবং অনুক্রমণিকা। ঠিক আছে, এরকম বিভিন্ন গ্রন্থ রয়েছে। আচ্ছা, এছাড়া উপাঙ্গ ছাড়াও বেদের সঙ্গে আর কি আছে? উপবেদ। ঠিক আছে, উপবেদ কি? বেদ অধ্যয়নে যারা সাহায্য করে, বেদ পড়তে যারা সাহায্য করে তাদেরকে বলা হয় উপবেদ। ঠিক আছে, চারটে বেদেরই একাধিক উপবেদ রয়েছে, এক বা একাধিক আছে। যেমন ঋগ্বেদের উপবেদের নাম আয়ুর্বেদ, সামবেদের উপবেদের নাম গান্ধর্ববেদ, যজুর্বেদের উপবেদের নাম ধনুর্বেদ, অথর্ববেদের উপবেদের নাম সর্পবেদ বা অর্থশাস্ত্র। ঠিক আছে। আচ্ছা, এবার ঋগ্বেদ নিয়ে আমরা একটু ডিটেলসে, বেসিক ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি। ঋগ্বেদের মোটামুটি আমরা যা জানি, সাধারণত এখন আমরা জানি দুটো শাখা বেশি প্রচলিত, কিন্তু আরো একাধিক কটা শাখার কথা কোন গ্রন্থে বলা হয়েছে, বিশেষ করে নেটের ক্ষেত্রে এই জায়গাটা ইম্পর্টেন্ট, একটু মাথা ঠান্ডা করে শুনবেন। পতঞ্জলি মতে ঋগ্বেদের 21টি শাখা, মুন্ডক উপনিষদও বলছে ঋগ্বেদের 21টি শাখা ছিল, বিষ্ণু পুরাণ মতে 9টি শাখা, ভর্তৃহরি তার বাক্যপদীয় গ্রন্থে বলেছেন 15টি শাখা, চরণ বুহ তার গ্রন্থে বলেছেন 5টি শাখা। ঠিক আছে, চরণ বুহের যে 5টি শাখা সেগুলোর নামও তিনি বলেছেন, শাকল, বাসকল, এই দুটোর নাম আমরা সবাই জানি। এছাড়াও আশ্বল্লায়ন, সাংখ্যায়ন ও মান্ডুকায়ন, এর মধ্যে শাকল শাখাটা সবচেয়ে বেশি প্রচলিত। ঋগ্বেদ দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে মন্ডল ক্রমে আর একটা হচ্ছে অষ্টক্রমে। ঠিক আছে, মন্ডল ক্রমে যদি ঋগ্বেদকে ভাগ করি তাহলে 10টি মন্ডলে বিভক্ত, 10টি মন্ডল আবার 85টি অনুভাগে বিভক্ত, অনুভাগগুলি আবার 1017 বা 1028টি সূক্তে বিভক্ত। টোটাল ঋগ্বেদে মন্ত্রের সংখ্যা হচ্ছে 10,580.25। টোটাল শব্দ আছে 1,53,826। টোটাল অক্ষর আছে 4,32,000 অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে। আচ্ছা, অষ্টক্রম অনুযায়ী 8টি অষ্টক, 64টি অধ্যায় এবং 2006টি বর্গে বিভক্ত। বাসকল অনুযায়ী এটা যদি দেখি, বাসকল শাখায় অষ্টক্রমে বিভক্ত। মন্ত্র বা শব্দ অক্ষর একই, 10,580.25, 1,53,000 এবং 4,32,000। আচ্ছা, বিশেষ তথ্য কি? ঋগ্বেদের মুখ্য আচার্য হচ্ছেন পৈল, মুখ্য দেবতা হচ্ছেন ইন্দ্র, ঋগ্বেদের প্রধান মহাবাক্য হচ্ছে প্রজ্ঞানম ব্রহ্ম, ঐতরীয় উপনিষদে আছে। পদপাঠকার প্রথম হচ্ছেন সাকল্য, ঋগ্বেদের উপবেদের নাম আয়ুর্বেদ। ঠিক আছে, ঋগ্বেদের ঋত্বিকের নাম হচ্ছে, মুখ্য ঋত্বিকের নাম হোতা। প্রত্যেকটা বেদেরই একজন করে প্রধান পুরোহিত ছিলেন, যেগুলোকে ঋত্বিক নামে ডাকা হতো। সেরকম আরো তার সঙ্গে 3জন করে সহকারী ঋত্বিক থাকতেন। টোটাল একটা যজ্ঞে 4টে বেদে 4 × 16 জন ঋত্বিক আসতেন যদি পূর্ণ যজ্ঞ হয়। ঠিক আছে, তাহলে ঋগ্বেদের মুখ্য ঋত্বিকের নাম হচ্ছে হোতা, আর তার সঙ্গে ঋগ্বেদের সহকারী ঋত্বিকরা হলেন মৈত্রা, বরুণ, অচ্ছাবাক, গ্রাবস্তিত। ঠিক আছে, দেখুন এখান থেকে একটা শব্দ তৈরি করা যায় সহকারী ঋত্বিক গুলো, সেটা হচ্ছে অগ্রহোম বা অগ্রিম। সহকারী ঋত্বিকের নামগুলো একবারে হয়ে যায় অগ্রিম। অচ্ছাবাকের অ, গ্রাবস্তুতের গয়রফলা, ওটাকে হস্যি দিয়ে নিতে হবে, আর মৈত্রাবরুণের ম, অগ্রিম। তাহলে অচ্ছাবাক, মৈত্রাবরুণ, গ্রাবস্তুত, আর হোতা হচ্ছেন মুখ্য ঋত্বিক। ঠিক আছে। আচ্ছা, মন্ডল গুলোর টোটাল 10টা মন্ডল আছে। প্রথম মন্ডলে 191টি সূক্ত আছে, মন্ত্র আছে 2006টা,
প্রধান ঋষির নাম শতার্চিন। দ্বিতীয় মণ্ডলে 43টা সূক্ত, 429টি মন্ত্র আছে। গ্রীত সমত হচ্ছেন প্রধান ঋষি। এখানে ইন্দ্র বা সজনীয় সূক্ত রয়েছে এইখানটায় দ্বিতীয় মণ্ডলে। তৃতীয় মণ্ডলে 62টা সূক্ত, মন্ত্র সংখ্যা আছে টোটাল 617টা। বিশ্বামিত্র ঋষি হচ্ছেন প্রধান ঋষি। এই যে বিখ্যাত পইতে হলে উপনয়ন হলে গায়ত্রী মন্ত্র যেটা পড়তে হয় সেটাই তৃতীয় মণ্ডলেই আছে, ঠিক আছে। চতুর্থ মণ্ডলে সূক্ত সংখ্যা হচ্ছে 58, 589টা মন্ত্র আছে। বামদেব হচ্ছে এখানকার প্রধান ঋষি। কঠোপনিষদের একটি বিখ্যাত মন্ত্র এখানে পাওয়া যায়। পঞ্চম মণ্ডলে 87টা হচ্ছে টোটাল সূক্ত, 728টা মন্ত্র। প্রধান ঋষির নাম অত্রি। এখানে নারাশংসী মন্ত্রগুলো পাওয়া যায়, অর্থাৎ দান স্তুতি করা হয়েছে যেখানে। ষষ্ঠ মণ্ডলে 75টি সূক্ত, 765টি মন্ত্র। ভরদ্বাজ হচ্ছে এখানকার প্রধান ঋষি। হ্যাঁ, আচ্ছা। সপ্তম মণ্ডলে 104টি সূক্ত আছে, 841টি হচ্ছে মন্ত্র। বশিষ্ঠ এখানকার প্রধান ঋষি। নরকের ধারণা পাওয়া যায় এই মণ্ডল থেকে। অষ্টম মণ্ডলে মূল সূক্ত হচ্ছে 92, তার সঙ্গে বালখিল্য ঋষি আরো 11টা সূক্ত যোগ করে 103টি সূক্ত। 1716টা মন্ত্র আছে। কর্ণ এখানকার প্রধান ঋষি। এই গ্রীত সমত অর্থাৎ দ্বিতীয় থেকে অষ্টম মণ্ডল পর্যন্ত মণ্ডলকে বলা হয় গোষ্ঠী মণ্ডল বা আর্ষ মণ্ডল। এই সবকটা মণ্ডল এই অংশটাকে বেদের প্রাচীনতম অংশ বলে। প্রথম, নবম, দশম অনেকে বলেন পরে রচিত হয়েছে। এবং এই প্রত্যেকটা দ্বিতীয় থেকে অষ্টম মণ্ডলের যা মন্ত্র আছে, নয় এই প্রধান ঋষি বা তার পুত্র বা তার বংশের দ্বারা দৃষ্ট হয়েছে। এই বংশের বাইরে কেউ এই মণ্ডলে কোনো মন্ত্র দৃষ্ট হয়নি, ঠিক আছে। নবম মণ্ডলে 114টা মন্ত্র সূক্ত রয়েছে, 1108টা রয়েছে মন্ত্র। মধুচ্ছন্দ এখানকার প্রধান ঋষি। দশম মণ্ডলে 191টা সূক্ত রয়েছে, 1754টা হচ্ছে এখানে মন্ত্র সংখ্যা। এবং ভৃগু হচ্ছেন প্রধান দেবতা, ঠিক আছে। আচ্ছা, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, শিক্ষা। টোটাল ঋগ্বেদে 5টা সংহিতা বা শাখা রয়েছে, শাকল, বাষ্কল, আশ্বলায়ন, সাংখ্যায়ন, মান্ডুকায়ন। দুটো ব্রাহ্মণ গ্রন্থ পাওয়া যায়, ঐতেরেয় এবং সাংখ্যায়ন ব্রাহ্মণ, ঠিক আছে। কৌশিতকী ব্রাহ্মণও বলে সাংখ্যায়নকে। দুটোই আরণ্যক, ঐতেরেয় এবং সাংখ্যায়ন। তিনটে উপনিষদ, ঐতেরেয়, কৌশিতকী এবং বাষ্কল উপনিষদ। শিক্ষা গ্রন্থ হচ্ছে 4টে, পাণিনীয়, ঋক্প্রাতিশাখ্য, বরাঙ্কুশ এবং শৈশিরীয় শিক্ষা। এইখান থেকে একটা পয়েন্ট আপনাদের বলি, এই যে লাস্টে দেখুন শৈশিরীয় শিক্ষা রয়েছে। অনেকে বলেন ঋগ্বেদের আর একটা শাখার নাম, ষষ্ঠ শাখার নাম হচ্ছে শিশির শাখা। যেহেতু শৈশিরীয় শিক্ষা রয়েছে তাই শিশির শাখা বলে একটা শাখা আছে। 2024-এ সম্ভবত এটা একটা কোশ্চেন এসেছিল, শিশির শাখা কোন বেদের অন্তর্গত? অ্যান্সার হবে ঋগ্বেদ। ঋগ্বেদের কল্পসূত্র। আচ্ছা, যজুর্বেদ ছাড়া কোনো বেদেরই শূল্যসূত্র নেই, এটা আগে থেকেই বলেছিলাম। ঋগ্বেদের দুটো শ্রৌতসূত্রের নাম হচ্ছে আশ্বলায়ন শ্রৌতসূত্র আর সাংখ্যায়ন বা কৌশিতকী শ্রৌতসূত্র। গৃহ্য সূত্র 3টে, আশ্বলায়ন, কৌশিতকী, সাংখ্যায়ন এবং সাম্ভাব্য একটাই ধর্মসূত্র আছে, বশিষ্ঠ ধর্মসূত্র। আচ্ছা, ঋগ্বেদের ভাষ্যকার কারা? প্রাচীনতম ভাষ্যকার স্কন্দস্বামী বলে দিয়েছি। নারায়ণ একজন টিকাকার, তার লেখা নারায়ণী টিকা আশ্বলায়ন শ্রৌতসূত্রের উপরে। উদ্গীত একজন ভাষ্যকারের নাম, ঋগ্বেদের অন্তিম ভাগের ওপরে তিনি ভাষ্য লেখেন। মাধব ভট্ট, তিনি ঋগ্বেদের নামানুক্রমিণী এবং আখ্যাত অনুক্রমিণী বলে একটা গ্রন্থ রচয়িতা করেন। ভেঙ্কট মাধব, তিনি টিকা লেখেন, তার ভাষ্য লেখেন, তার গ্রন্থের নাম ঋগর্থ দীপিকা, ঠিক আছে। নামটা, টিকাকারের নামটা ইম্পর্টেন্ট। দয়ানন্দ সরস্বতী সপ্তম মণ্ডল পর্যন্ত ভাষ্য রচনা করেছেন। ধনুষ্ক যজ্বা একজন রয়েছেন, তিনি ত্রিবেদ ভাষ্যকার ছিলেন, 3টে বেদের উপরে ভাষ্য রচনা করেন। আনন্দ তীর্থ মাত্র 40টি সূক্তের উপরে একটা ভাষ্য রচনা করেছিলেন। সায়নাচার্য জ্যেষ্ঠ ভাতা মাধবাচার্য প্রেরণায় ভাষ্য রচনা করেন, তার নাম মাধব ভাষ্য, পুরোটার উপরেই করেন। আত্মানন্দ ঋগ্বেদের অশ্মবায় সূক্তের উপরে ভাষ্য লিখেছিলেন। সিদ্ধেশ্বর স্বামী মারাঠি ভাষায় ভাষ্য রচনা করেন। আর্যমুনি বলে একজন হিন্দি ভাষায় ভাষ্য রচনা করেন। আচ্ছা, ঋগ্বেদের অনুবাদ কারা করেন? উইলসন প্রথম ইংরেজিতে অনুবাদ করেন। আচ্ছা, গ্রাসমান জার্মান ভাষায়, এবং গ্রাসমান ঋগ্বৈদিক কোষ বলে একটা গ্রন্থ লেখেন। এবং ম্যাকডোনাল্ড ও কিথ ঋগ্বেদের শব্দসূচি তৈরি করেন প্রথম। গ্রিফিথ প্রথম ইংরেজি ভাষায় পদ্যে অনুবাদ করেন। আঙ্গল মানে হচ্ছে ইংরেজি, ঠিক আছে। সামবেদে আমরা জানি টোটাল পতঞ্জলি মতে 1000টি শাখা আছে, বিষ্ণু পুরাণ মতেও 1000টি শাখা। শুধু সত্যব্রত সামশ্রমী বলেছেন ঋগ্বেদের 13টা শাখা আছে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে 3টি শাখায় পাওয়া যায়, রাণায়নীয়, কৌথুমী, জৈমিনীয়। এই 3টে এখন পাওয়া যায় এবং পড়া হয় সবচেয়ে বেশি। এর মধ্যে কৌথুমী শাখা সবচেয়ে বেশি পপুলার, সেটা বাংলা, কাশী, কান্নকুব্জ, গুর্জর দেশে সবচেয়ে বেশি প্রচলিত। রাণায়নীয় শাখা মহারাষ্ট্রে
এবং জৈমিনীয় শাখা কর্ণাটকে সবচেয়ে বেশি প্রচলিত। ঠিক আছে, ঋগ্বেদকে দুটো ভাগে ভাঙা হয়, পূর্বার্চিক আর উত্তরার্চিক। পূর্বরার্চিককে আবার চারটে ভাঙা হয়, আগ্নেয় পর্ব, ইন্দ্র পর্ব, পবমান পর্ব, আরণ্যক পর্ব। এবং পূর্বার্চিককে ছন্দসী বা ছন্দসিকা নামেও ডাকা হয়। ঠিক আছে, আর উত্তরার্চিককে গান নামে ডাকা হয়। ঠিক আছে, আচ্ছা, কৌথুমীয় শাখাতে টোটাল পূর্বার্চিকের 650টা মন্ত্র আর উত্তরার্চিকের 1225টা মন্ত্র মিলিয়ে টোটাল 1800টা মন্ত্র আছে বলা হচ্ছে, যার মধ্যে টোটাল 1875টা মন্ত্র আছে সামবেদে। এটা মাথায় রাখবেন। টোটালটা এখানে লিখিনি ইচ্ছা করে, আপনাদের প্লাস করে নিতে হবে। 650 প্লাস 1225 ইজিক্যাল টু 1875টা মন্ত্র আছে টোটাল কি বেদে, সামবেদে। এর মধ্যে প্রায় 1504, 80% মন্ত্রই, 90% মন্ত্রই ঋগ্বেদ থেকে নেওয়া, মাত্র 371টা মন্ত্র সামবেদের নিজের। ঠিক আছে, সামবেদের অধিকাংশ মন্ত্রই গায়ত্রী ছন্দে বিধৃত। আচ্ছা, সামবেদের মুখ্য আচার্যের নাম জৈমিনী, মুখ্য দেবতা হচ্ছেন সূর্য, এখানকার মহাবাক্য হচ্ছে তত্ত্বমসি, ছন্দজ্ঞ উপনিষদের প্রথম পদপাঠকার হচ্ছেন গার্গ, এর উপবেদের নাম হচ্ছে গান্ধর্ববেদ। সাম গান আর সাম বিকার এই দুটো নিয়ে নেটে কোশ্চেন আছে। সাম গান 5টি কি কি, প্রস্তাব, উদ্গীত, প্রতিহার, উপদ্রব, নিধান। আর সাম বিকার হচ্ছে 6টা কি কি, বিকার, বিশ্লেষণ, বিকর্ষণ, অভ্যাস, বিরাম, স্তম্ভ। ঠিক আছে, ক্রম মনে রাখবেন অবশ্যই। ঋত্বিক, মুখ্য ঋত্বিকের নাম হচ্ছে সামবেদের উদ্গাতা, সহকারী ঋত্বিক হচ্ছেন প্রস্তেতা, প্রতিহর্তা, সুব্রহ্মণ্য। ঠিক আছে, দুটোই প্র আছে লাস্টে সু। ঠিক আছে, সুপ্রপ, প্রস্তেতা, প্রতিহর্তা, সুব্রহ্মণ্য। আচ্ছা, সামবেদের শাখা হচ্ছে 3টে, কৌথুমীয়, রানায়ণীয়, জৈমিনীয়। ব্রাহ্মণ 8খানা আছে, সবকটা মনে রাখতে হবে, ক্রম না হলেও চলবে। প্রৌঢ় ব্রাহ্মণ বা পঞ্চবিংশ ব্রাহ্মণ, তারপর হচ্ছে ষড়বিংশ ব্রাহ্মণ, তারপরে সামবিধান, তারপরে আর্ষীয় বা জৈমিনীয় ব্রাহ্মণ, তারপরে দেবতাধ্যায় ব্রাহ্মণ, ছান্দোগ্য ব্রাহ্মণ, সংহিত উপনিষদ ব্রাহ্মণ, বংশ ব্রাহ্মণ। দুটোই আরণ্যক, তবলাকার, ছান্দোগ্য আরণ্যক। উপনিষদ দুটোই, ছান্দোগ্য উপনিষদ আর কিনোপনিষদ। শিক্ষা গ্রন্থ 5খানা, নারদীয় শিক্ষা, ঋকতন্ত্র প্রাতিসাক্ষ্য, পুষ্পপুত্র সূত্র প্রাতিসাক্ষ্য, অক্ষরতন্ত্র, সামতন্ত্র। ঠিক আছে, আচ্ছা, কল্পসূত্রের সৌত্র সূত্র আছে 5খানা, লাট্টায়ন, দ্রায়ন, মশক, খাদির, জৈমিনীয়। বীর্য সূত্র হচ্ছে 4টে, খাদির, গভীর, গৌতম, জৈমিনীয়। ধর্মসূত্র হচ্ছে গৌতম ধর্মসূত্র, শূল্যসূত্র তো নেই, আগেই বলেছি। মাধব হচ্ছেন প্রথম ভাষ্যকার, তার ভাষ্যের নাম হচ্ছেন বিবরণ। ভরত স্বামী শ্রীরঙ্গাক্ষ বৈষ্ণব তীর্থে একটি রচনা করেন, তার একটা ভাষ্য। গুণবিষ্ণু ছান্দোগ্য মন্ত্রের ভাষ্য রচনা করেন, এছাড়াও নিত্য নৈমিত্তিক সাম মন্ত্রেরও ব্যাখ্যা করেন। তুলসীদাস হিন্দি ভাষায় ভাষ্য রচনা করেন। মহিধর বেদদ্বীপ নামক একটি ভাষ্য প্রণয়ন করেন, সায়নাচার্যেরটা জানেন আর বলবো না। এছাড়া অনন্তচার্য, হলায়ুধ, দৈবজ্ঞ সূর্য পণ্ডিত, আনন্দ চন্দ্র বাগীশ সামবেদের ভাষ্য রচনা করেন বলে জানা যায়। আচ্ছা, শাখা বা সংহিতা, মহাভাষ্যকার পতঞ্জলি মতে, আচ্ছা এটা আমরা যজুর্বেদে চলে এসেছি, যজুর্বেদে 101টি শাখা, বিষ্ণু পুরাণ মতে বলা হয় 27টি শাখা। বর্তমানে শাখা বলবো না, মানে বর্তমানে গোটা যজুর্বেদটাই দুটো ভাগে বিভক্ত, কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদ। তবে কৃষ্ণ যজুর্বেদ শুক্ল যজুর্বেদের থেকেও বেশি প্রাচীন। যজুর্বেদকে দুটো ভাগে ভাঙা হয়, সেটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের সংহিতার নাম হচ্ছে তৈত্তিরীয়, মৈত্রায়নী, কঠ ও কপিস্থল। এটা কঠ হয়ে গেছে, একটু ভুল টাইপ মিস্টেক হয়েছে, ওটা কঠ এবং কপিস্থল হবে। আর শুক্ল যজুর্বেদের দুটো, বাজসনেয়ী বা মধ্যন্দিন, এবং এটা কাঠ না, এটা কাণ্ব। এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে আমাদের, কাণ্ব। ঠিক আছে, ওটা কঠ হবে আর এটা কাণ্ব হবে। আচ্ছা, শুক্ল কৃষ্ণ কেন ভাগ? কৃষ্ণ কারণ এখানে মন্ত্র ব্রাহ্মণ মিশ্র অবস্থায় আছে, আর শুক্ল যজুর্বেদ নাম কারণ এখানে মন্ত্র ব্রাহ্মণাংশ পৃথক আছে। আচ্ছা, এইবার দেখুন তৈত্তিরীয় যে শাখাটা কৃষ্ণ যজুর্বেদের, সেখানে 7টি কাণ্ড, 44টি প্রপাঠক, 763টি, 631টি অনুবাদ, 2198টি মন্ত্র আছে এটা। আচ্ছা, মৈত্রায়নী শাখাতে 4টি কাণ্ড, 54টি প্রপাঠক, 634টি অনুবাদ, 2144টি মন্ত্র আছে। যেটা কঠ শাখা কৃষ্ণ যজুর্বেদ, সেখানে হচ্ছে 44টি স্থানক, 843টি অনুবাদ, 3091 সবচেয়ে বেশি মন্ত্র আছে। কপিষ্ঠল শাখাতে, কপিষ্ঠল যে শাখা, সেখানে 6টি অষ্টক এবং 48টি অধ্যায়, মন্ত্র 2100 প্লাস আছে। ঠিক আছে, আচ্ছা, বাজসনেয়ী শুক্ল যজুর্বেদের যে বাজসনেয়ী শাখা,
সেখানে 44টি অধ্যায়, 303টি অনুবাদ, 1975টি মন্ত্র বা কন্ডিকা নামে ডাকা হয়, কন্ডিকা আছে বা কন্ডিক আছে। কান্য শাখাতেও 40টা অধ্যায়, কিন্তু 328টি অনুবাদ এবং মন্ত্র একটু বেশি, 2086টি মন্ত্র বা কৃষ্টিক আছে। এত মন্ত্রের ভেদ কেন? শাখা অনুযায়ী কেউ বেশি মন্ত্র গ্রহণ করেছেন পুঁথিতে, কেউ কম গ্রহণ করেছেন, তাই। ঠিক আছে, অঞ্চল ভেদে শাখা আলাদা, তাই তার গঠন আলাদা। আচ্ছা, যজুর্বেদের মূল মুখ্য আচার্য হচ্ছেন বৈশম্পায়ন, মুখ্য দেবতা হচ্ছেন বায়ু। যজুর্বেদের মহাবাক্য হচ্ছে আহম ব্রহ্মাস্মি, এটা বৃহদারণ্যক উপনিষদ থেকে নেওয়া। প্রথম শুক্ল যজুর্বেদের পদপাঠকার সাকেল্য, কৃষ্ণ যজুর্বেদের পদপাঠকার আর্ষেয়, ওর উপবেদের নাম হচ্ছে ধনুর্বেদ। প্রধান ঋত্বিক হচ্ছেন অধ্বর্যু যজুর্বেদের, সহকারী ঋত্বিকেরা হচ্ছেন প্রতিপ্রেষ্ঠাতা, নেষ্ঠা এবং উন্নেতা। আচ্ছা, সংহিতা বা শাখা কি কি? মাধ্যন্দিন, বাজসনেয়ী, কান্য, তৈতেরীয়, মৈত্রায়নী, কঠ, কপিষ্ঠল। ব্রাহ্মণ কি কি আছে? শতপথ ব্রাহ্মণ মাধ্যন্দিন শাখা, শতপথ ব্রাহ্মণ কান্য শাখা। এছাড়াও তৈতেরীয় ব্রাহ্মণ, মৈত্রায়নী ব্রাহ্মণ, কঠ ব্রাহ্মণ, কপিষ্ঠল ব্রাহ্মণ। আরণ্যক, বৃহদারণ্যক, মাধ্য এবং কান্য, তৈতেরীয় আরণ্যক, মৈত্রায়নী আরণ্যক। উপনিষদ অনেক কটা আছে, 6টা। ঈশাবাস্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, কঠোপনিষদ, মৈত্রায়নী উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, শ্বেতাসত্তর উপনিষদ। শিক্ষা গ্রন্থ 8খানা: বাজসনেয়ী প্রাতিসাক্ষ্য, যাজ্ঞবল্ক্য শিক্ষা, মাধ্যন্দিনী শিক্ষা, তৈত্তিরীয় প্রাতিসাক্ষ্য, বাশিষ্ঠী শিক্ষা, মান্ডব্য শিক্ষা, ভারদ্বাজ শিক্ষা, অবসান নির্ণয়। সব কটা মনে রাখতে হবে, অন্তত নেটের স্টুডেন্টদের মাস্ট। যজুর্বেদের সব সূত্র আছে, মানে কল্পসূত্রের 4টেই আছে। কি কি? স্রোত সূত্র হচ্ছে কাত্যায়ন, বৌধায়ন, আপস্তম্ভ, সত্যাসার, বৈখানস, ভারদ্বাজ, কট, মৈত্রী। গৃহ্য সূত্র কাত্যায়ন, বৌধায়ন, আপস্তম্ভ, সত্যাসার, বৈখানস, ভারদ্বাজ, কট, বাধুল। 7 পর্যন্ত দুটোই এক, শুধু এদের শ্রৌততে মৈত্রী আর গৃহ্যতে বাধুল। ধর্মসূত্রে কি কি? বৌধায়ন, আপস্তম্ভ, বৈখানস, হারিত, শঙ্খ, বিষ্ণু, বশিষ্ঠ, হিরণ্যকেশী। শূল্যসূত্র কাত্যায়ন, বৌধায়ন, আপস্তম্ভ, মৈত্রায়নী, মানব, বারাহ, বাধুল। ঠিক আছে, এই সব কটা মুখস্থ রাখতে হবে। ক্রমটা খুব একটা ইম্পর্টেন্ট না, নামগুলো মুখস্থ রাখতেই হবে নেটের জন্য বিশেষ করে। আচ্ছা, এরপরে হচ্ছে ভাষ্যকার। হলায়ুধ হচ্ছে কান্য যজুর্বেদ সংহিতার উপর শ্রেষ্ঠতম ভাষ্যকার, তার গ্রন্থের নাম ব্রাহ্মণ সর্বস্বম। কান্য যজুর্বেদের ওপর আরেকজন অনন্তাচার্য লেখেন, তার টিকার নাম বা ভাষ্যের নাম হচ্ছে ভাবার্থ দীপিকা। এগুলো নেটের জন্য ইম্পর্টেন্ট। মহিধর তার টিকা, তিনি মাধ্যন্দিন শাখার উপর ভাষ্য প্রণয়ন করেন। ভট্ট ভাস্কর কৃষ্ণ যজুর্বেদের ওপরে জ্ঞানযোগ্য ভাষ্য লেখেন। ভবস্বামী তৈত্তিরীয় সংহিতার উপর ভাষ্য রচনা করেন। উপপাঠ হচ্ছেন প্রাচীনতম যজুর্বেদের, তিনি মধ্যন্দিন শাখার উপর ভাষ্য রচনা করেন। সায়নাচার্য প্রথমে কৃষ্ণ যজুর্বেদের, পরে শুক্ল যজুর্বেদের ভাষ্য রচনা করেন। দয়ানন্দ সরস্বতী গোটা শুক্ল যজুর্বেদের উপর ভাষ্য রচনা করেন। আচ্ছা, অনুবাদ প্রথম এগলিম অনুবাদ করেন ইংরেজিতে শতপথ ব্রাহ্মণের। এরপর কিথ তৈত্তিরীয় সংহিতার প্রথম আঙ্গল অর্থাৎ ইংরেজি অনুবাদ করেন। এরপরে হচ্ছে অথর্ববেদ। আচ্ছা, অথর্ববেদের মোট 9টি শাখার কথা পাওয়া যায়। অথর্ববেদের ভাষ্য ভূমিকাতে সায়ন নিজে বলেন। কি কি তখনও পাওয়া যায় এই কটা দেখুন: কৈপল্লাদ, সৌনক, এই দুটো আমরা সবাই জানি, এখনো পাওয়া যায়। এছাড়া মৌদ মহাভাষ্য, স্তৌদ, যাজল, জলদ, ব্রহ্মবেদ, দেবদর্শ, চারণ বৈদ্য শাখা। কিন্তু বর্তমানে অথর্ববেদের 2টি শাখায় প্রচলিত, সৌনকীয় বা সৌনক শাখা, পিপল্লাদ বা পৈপল্লাদ শাখা। আমি যেটা আগে বলেছিলাম, দেখুন এই 19বিংশ শতকে মাত্র 100 বছর আগে কাশ্মীর থেকে পৈপল্লাদ শাখার প্রথম পাণ্ডুলিপি আবিষ্কার হয় এবং আবিষ্কার করেন কে? বুহালা। গ্রন্থটার নাম দেন কি? দা কাশ্মীরিয়ান অথর্ব বেদা। ঠিক আছে, অথর্ববেদে টোটাল 20টি কাণ্ড, 34টি প্রপাঠক, 111টি অনুবাদ, 731টি সূক্ত, 5987টি, কারো মতে 6000, কারো মতে 6500টি মন্ত্র দেখা যায়। অথর্ববেদের অপর নাম কি? অথর্বাঙ্গিরস বেদ, খাত্রবেদ, ব্রহ্মবেদ, ভৈষজ্যবেদ, অঙ্গিরবেদ, ছন্দবেদ, এত কটা নাম আছে অথর্ববেদে। ঠিক আছে, অপর নাম। আচ্ছা, এর মুখ্যাচার্য হচ্ছেন সুমন্তু, কারণ প্রথম পাঠের অধিকার কে দেন? ওই আমাদের বেদব্যাস প্রথম পাঠের অধিকার দেন সুমন্তুকে, মনে আছে তো সবার? মুখ্য দেবতা হচ্ছেন অথর্ববেদের সোম। তার মহাবাক্য হচ্ছে অয়ম আত্মা ব্রহ্ম, মান্ডুক্য উপনিষদে আছে। পদপাঠকার কেউ নেই এখনো পর্যন্ত, এইভাবে আলাদা পাওয়া যায়নি। এর উপবেদের নাম হচ্ছে সর্পবেদ বা অর্থশাস্ত্র। ঠিক আছে। আচ্ছা, এর মুখ্য ঋত্বিকের নাম হচ্ছে ব্রহ্মা। সহকারী ঋত্বিকেরা হলেন ব্রাহ্মণাচ্ছ্বংসী, আগ্নিধ্র ও পোতা। আচ্ছা,
টোটাল 9টা সংহিতা বা শাখা আছে: পিপল্লাদ, শৌনক, মৌদ, মহাবাষ্য, স্তোদ, যাজল, জলদ, ব্রহ্ম, দেবদর্শ, চারণ, বৈদ্য। একটাই ব্রাহ্মণ পাওয়া গিয়েছে আজ পর্যন্ত, গোপাদ ব্রাহ্মণ। অথর্ববেদের কোনো আরণ্যক পাওয়া যায়নি। উপনিষদ 3টে আছে অথর্ববেদের: প্রশ্নোপনিষদ, মুন্ডকোপনিষদ, মান্ডুক্য উপনিষদ। এছাড়াও শিক্ষা গ্রন্থও 3টে আছে: মান্ডুকি শিক্ষা, সৌনকীয় প্রাতিসাক্ষ্য বা কৌৎস ব্যাকরণ এবং অথর্ববেদ প্রাতিসাক্ষ্য। অথর্ববেদের কল্পসূত্রের বৈতানত সূত্র একটা পাওয়া যায়, কৌশিক গৃহ্য সূত্র পাওয়া যায়, ধর্মসূত্রও নেই, শূল্যসূত্রও নেই বা পাওয়া যায়নি। অথর্ববেদের সায়নাচার্যই একমাত্র প্রথম ভাষ্য রচনা করেন। এরপরে ক্ষেমকরণ দাস ত্রিবেদী নামে একজন হিন্দি ভাষায় ভাষ্য রচনা করেছেন। অথর্ববেদের প্রথম মানে ইংরেজি অনুবাদকের নাম হুইটনি। ব্লুমফিল্ড ও গার্বে পিপল্লাদ শাখার প্রথম জার্মানি অনুবাদ করেন। আচ্ছা, মোটামুটি শেষ করলাম এখানে। গোটা বেদটা সম্বন্ধে একটা প্রাথমিক আপনাদের ধারণা দিলাম। আমি জানি না আপনাদের কতটা উপকার হয়েছে, কতটা মন দিয়ে শুনেছেন আপনারা। আশা করি শুনেছেন। আমি 5 মিনিটের মতো, আমার হাতে টাইম আছে একটু, আজকে আমার টাইম শর্টেজ। আমি 5 মিনিট মতো একটু আপনাদের প্রশ্ন নেব। যদি খুব কঠিন কোনো জায়গা আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন।